গ্রামে চলছিল মহা উৎসব। এই উৎসবের মাঝে মিসিং হয়ে যায় একটি 12 বছর বয়সী মেয়ে। জনমনে শুরু হয় নানান কল্পনা। কেউ ভাবে কালো জাদু, কেউ ভাবে অপহরণ, আবার কেউ ভাবে শত্রুতার জেরে খুন। সন্দেহের তীর চক্রাকারে ঘুরতে থাকে এক একজনের উপরে, যারা সবাই মেয়েটার কাছের লোক। সবশেষে জানা যায় মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। কিন্তু এই নারকীয় নিকৃষ্ট কাজটা কে করলো? আসল অপরাধী কি শেষ পর্যন্ত ধরা পড়বে? জানতে হলে আসুন শুনে আসি একটি তামিল ক্রাইম থ্রিলার সিরিজ কুট্রাম পুরিন্ধাবানের এক্সপ্লেনেশন। গ্রামে ধুমধাম করে উৎসব চলছিল। গ্রামের প্রায় সবাই সেখানে উপস্থিত ছিল। ভাস্কর এবং আনন্দ দম্পতি তাদের নাতি রাহুলকে নিয়ে উৎসব দেখতে গিয়েছিল। রাহুল তাদের মেয়ের সন্তান। রাহুলকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যায়। এরপর থেকে অনাথ নাতিকে এরা দুজনেই মানুষ করছে। যদিও রাহুলেরও শারীরিক অবস্থা ভালো না, সেও দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। তো উৎসব দেখার সময়ে রাহুলের ঔষধ খাওয়ানোর সময় হয়ে যায়। তাই ভাস্কর আনন্দীকে কথাটা জানায়। আনন্দী বলে ভাস্কর রাহুলকে নিয়ে বাড়ি চলে যাক, সে একটু পরে বাড়ি ফিরবে। তো ভাস্কর রাহুল এবং পোষা কুকুর জ্যাকিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে। বাড়ি ফেরার সময় ভাস্কর উল্টো দিক থেকে সোলোমনকে মদ খেতে খেতে যেতে দেখে। ভাস্কর যে বাড়িতে ভাড়া থাকে একই ফ্লোরের পাশের ঘরেই সোলোমন, তার স্ত্রী ইস্টার এবং মেয়ে মার্সি থাকে। সোলোমন সবসময় মদ খেয়ে মাতাল হয়ে থাকে। বিরক্তি ভরে ভাস্কর একবার তার দিকে ঘুরে তাকায় এবং এরপরে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে ভাস্কর রাহুলকে ওষুধ খাওয়ায়। এরপরে নিজের পোশাক বদলে নেয়। তার পোষা কুকুর জ্যাকি বারান্দায় বাঁধা ছিল। হঠাৎ জ্যাকি প্রচুর ঘেউ ঘেউ শুরু করে। ভাস্কর কুকুরের ডাকের কারণ না খুঁজে সেটাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর সে মদের বোতল বের করে। তার মাঝে মধ্যে সামান্য ড্রিঙ্ক করার অভ্যাস আছে। এদিকে এক দম্পতি উৎসব দেখে বাড়ি ফেরার সময়ে ভাস্করের বাসার সামনে কাউকে পড়ে থাকতে দেখে এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে এটা সোলোমন। সোলোমন মাথায় আঘাত পেয়ে নিথর হয়ে পড়ে আছে, আর তার ক্ষত দিয়ে অনর্গল রক্ত বেরিয়ে আসছে। মহিলা বাসার ভেতরে ছুটে গিয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে, এমনকি সোলোমনের স্ত্রী ইস্টারকেও ডাকে। তবে কেউই এ সময় বাড়িতে ছিল না। এরপর সে ভাস্করের দরজায় ধাক্কাধাক্কি করতেই ভাস্কর বেরিয়ে আসে। ঘটনা শুনে ভাস্কর নিচে নেমে যায় এবং সোলোমনের পালস চেক করে বলে তার পালস খুব ধীরে চলছে। সে একটা অটোতে করে সোলোমনকে হাসপাতালে পাঠিয়ে দেয়। যদিও হাসপাতালে গেলে সোলোমনকে মৃত ঘোষণা করা হয়। পরের দিন সকালে খবর পেয়ে ডিএসপিও তদন্তের জন্য বের হয়। ডিএসপির গাড়ি ড্রাইভ করছিল কনস্টেবল গৌতম। একটা পুরনো কেসের জের ধরে ডিএসপি গৌতমকে একদমই পছন্দ করে না। তো গাড়ি ড্রাইভের সময়ে গাড়িটা একটা খাদে কাদার ভেতরে আটকে যায়। ডিএসপি গৌতমকে বাইরে বেরিয়ে গাড়ি ঠেলে কাদার ভেতর থেকে তুলতে বলে। গাড়ি ঠেলতে গিয়ে গৌতম কাদায় মাখামাখি হয়ে যায়। তখন ডিএসপি তাকে হেঁটে ঘটনাস্থলে আসতে বলে আরেক কনস্টেবলকে নিয়ে চলে যায়। তো ঘটনাস্থলে আসার পরে ডিএসপি জানতে পারে সোলোমনের এই ঘটনার পাশাপাশি রাত থেকে তার মেয়ে মার্সিও মিসিং। তার স্ত্রী ইস্টার গতরাতে চার্চে গিয়েছে, সে এখনও ফেরেনি। গতরাতের প্রত্যক্ষদর্শী মালতী জানায় রাত প্রায় 9টার সময়ে বাড়ি ফেরার পথে তারা সোলোমনকে এই অবস্থায় পেয়েছে। ডিএসপি সবার উদ্দেশ্যে জানতে চায় মার্সিকে লাস্ট কে দেখেছিল। তখন ভাস্কর জানায় সেই লাস্টবার মার্সিকে দেখেছিল কাল রাত প্রায় 8:30টার সময়ে। সে যখন নাতিকে নিয়ে উৎসব থেকে ফিরছিল তখন সে প্রথমে মদ খেতে খেতে সোলোমনকে যেতে দেখে। এর ঠিক পরেই সে মার্সিকেও যেতে দেখে। ভাস্কর মার্সিকে জিজ্ঞেস করেছিল সে কোথায় যাচ্ছে। মার্সি জানিয়েছিল তার মা চার্চে গেছে, মা তাকেও চার্চে ডেকেছে, এই জন্য সে চার্চে যাচ্ছে। এরই মধ্যে আবার ইস্টার বাড়ি ফিরে আসে। সব জানার পরে ইস্টার কান্নাকাটি শুরু করে দেয়। একটু স্বাভাবিক হলে ডিএসপি ইস্টারের কাছে জানতে চায় সে কখন চার্চে গিয়েছিল। ইস্টার জানায় সে প্রায় 8টার সময়ে চার্চে গিয়েছিল। ডিএসপি ইস্টারকে একটু ধমক দেয় সে এত রাতে মেয়েকে একা একা চার্চে কেন ডেকেছে। ইস্টার বলে মার্সি প্রায় একা একা চার্চে যাওয়া আসা করে, কখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু কাল যে এরকম কিছু ঘটবে এটা সে কিভাবে জানবে। তো এটা শোনার পরে ডিএসপি আর তাকে কিছু বলে না। ডিএসপি তার স্টাফদের এই কেসের ব্যাপারে খোঁজ খবর নিতে বলে চলে যাচ্ছিল। তখন একজন কনস্টেবল জানায় সোলোমনের একজন ভাই আছে ভেনকাট নাম। তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির জেরে ঝামেলা চলছে। ভেনকাট সোলোমনের ফ্যামিলিকে একদমই দেখতে পারে না, তাই হতে পারে সম্পত্তি এবং শত্রুতার জেরে ভেনকাটই সোলোমনকে খুন করে মার্সিকে তুলে নিয়ে গেছে। এছাড়া সে এটাও বলে বছর 2 আগে মার্সির মতোই আরও 2জন মেয়ে মিসিং হয়ে গিয়েছিল। তাই সেই কেস দুটোর সাথে মার্সির কেস কানেক্টেড হতে পারে। তবে ডিএসপি পুরনো কেসের সাথে এই কেসকে কানেক্ট করতে চায় না,
কারণ এই কেসে মার্সি মিসিংয়ের পাশাপাশি তার বাবাকেও হত্যা করা হয়েছে। তাই এটাকে সে শত্রুতা কিংবা প্রতিশোধের কেস বলেই মনে করছিল। এই জন্য ডিএসপি কনস্টেবলকে নির্দেশ দেয় সে যেন ভেনকাটকে খুঁজে বের করে এবং মার্সিকেও খোঁজার চেষ্টা চালিয়ে যায়। এদিকে ভাস্কর এবং আনন্দী নাতিকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। আজকে রাহুলের চেক আপ করার কথা। তারা ওয়েটিংয়ে বসেছিল। এই সময় একজন প্রেগনেন্ট মহিলাকে ডেলিভারির জন্য নিয়ে আসা হয়। মহিলাকে দেখে ভাস্করের নিজের মেয়ের কথা মনে পড়ে। তার মেয়েকেও এই হাসপাতালে ডেলিভারির জন্য আনা হয়েছিল, কিন্তু সে সার্ভাইভ করতে পারেনি। সন্তান জন্ম দিয়েই মারা গেছে। তো এই ডেলিভারির পেশেন্টের বি নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। ভাস্করের নিজের রক্ত বি নেগেটিভ, তাই সে নিজের মেয়ের কথা মনে করে মহিলাকে ব্লাড ডোনেট করে। এরপরে রাহুলকে ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। ডাক্তার ওষুধ লিখে দেবার সময় বলে আর লেট করা যাবে না, নেক্সট সপ্তাহের ভেতরে রাহুলের ব্রেইনে সার্জারি করাই লাগবে। তাকে এখন সুস্থ মনে হচ্ছে। তার মানে এই না যে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, যে কোনো সময়ে সে ব্রেইন স্ট্রোক করতে পারে। ভাস্কর সরকারি হাসপাতালের ফার্মাসিস্ট হিসেবে চাকরি করত। তার টাকা পয়সা তেমন নেই বললেই চলে। অল্প কিছুদিনের ভেতরে সে রিটায়ার করবে, এই জন্য কেউ তাকে লোনও দিচ্ছে না। এখন ভাস্করের লাস্ট ভরসা রিটায়ারমেন্টের টাকা। সে ডাক্তারকে বলে রিটায়ারমেন্টের টাকা পাওয়া মাত্রই সে রাহুলকে সার্জারির জন্য নিয়ে যাবে। রাহুলের মা মারা যাবার পরে রাহুলের বাবা তাকে ফেলে চলে যায় এবং অন্য জায়গায় বিয়ে করে। তাই এই বিপদের সময়ে তাদেরকে কেউই সাহায্য করার মতো নেই। তাই তারা কিভাবে টাকা ম্যানেজ করবে এই নিয়ে খুবই দুশ্চিন্তা করছিল। এছাড়া আনন্দীর মার্সির জন্য চিন্তা হচ্ছিল। মার্সি আর রাহুলকে সে কখনো আলাদা করে দেখেনি। পাশাপাশি ঘর হওয়ায় রাহুল আর আনন্দী সবসময় খেলা করে বেড়াতো। সেসব কথা ভেবে আনন্দীরও বেশ খারাপ লাগে। যাই হোক, এদিকে পুলিশ মার্সির ব্যাপারে গ্রামে খোঁজখবর নিয়ে বেড়াচ্ছিল। যেহেতু ভাস্কর তাদের প্রতিবেশী, তাই পুলিশ ভাস্করের ব্যাপারেও খোঁজখবর নেয়। তবে ভাস্করের ব্যাপারে কেউ একটাও খারাপ কথা বলে না। এছাড়া পুলিশ ভেনকাটের খোঁজ নিয়ে জানতে পারে কাল থেকে ভেনকাটও মিসিং। এই জন্য পুলিশ ভেনকাটের বাড়িতে যায় এবং তার বউয়ের কাছে জানতে পারে ভেনকাট রাজমিস্ত্রির কাজ করে, তাই প্রায়ই তাকে শহরে যেতে হয়। পুলিশের কাছে খবর ছিল ভেনকাট টুকটাক তান্ত্রিক বিদ্যারও চর্চা করত। আবার সোলোমনের সাথেও ভেনকাটের সম্পর্ক খারাপ, তাই পুলিশের সাসপেক্ট লিস্টে সবার ওপরে ভেনকাটের নামটাই চলে যায়। অন্যদিকে সোলোমনের লাশটা পোস্টমর্টেম শেষে নিয়ে আসা হয়। তবে স্বামীর মৃত্যুর জন্য ইস্টারের মাঝে একটুও শোকের ছায়া দেখা যায় না। তার আচরণে স্পষ্ট হয়ে ওঠে সে নিজের স্বামীকে ঘৃণা করত। সোলোমনের লাশ সৎকারের জন্য নিয়ে যাবার পরে ইস্টার নিজেই মার্সিকে খুঁজতে বের হয়। সে বাড়ি বাড়ি গিয়ে মার্সির ব্যাপারে জিজ্ঞেস করে। এমনকি সে মার্সির বান্ধবী কায়েলের বাড়িতে গিয়ে তাকেও জিজ্ঞেস করে, কারণ কায়েলই মার্সির সবচেয়ে ক্লোজ ছিল। তবে কায়েলও মার্সির ব্যাপারে কিছু বলতে পারে না। কায়েল আবার ছিল কনস্টেবল গৌতমের মেয়ে। রাতে ডিউটি শেষ করে গৌতম বাড়ি ফিরলে কায়েল তাকে রিকোয়েস্ট করে সে যেন যেভাবে হোক মার্সিকে খুঁজে বের করে। গৌতমও মেয়েকে ভরসা দেয় সে মার্সিকে খুঁজে আনবে। এরই মধ্যে গৌতমের কাছে ডিএসপির ফোন আসে এবং তাকে সোলোমনের পোস্টমর্টেম রিপোর্ট কালেক্ট করে সকালে অফিসে পৌঁছে দিতে বলে। তাই গৌতম বেরিয়ে থানায় চলে যায়। এই সময় থানায় ভাস্কর আনন্দী এবং রাহুলকে নিয়ে আসে। ভাস্করকে একটা লিখিত স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল। সে স্টেটমেন্ট দিতেই থানায় এসেছে। অন ডিউটি ইন্সপেক্টর ভাস্করকে জিজ্ঞেস করে তার বাড়ির সামনে একটা মানুষ খুন হয়ে গেল, অথচ বাড়িতে থেকেও সে কিছু জানতেই পারল না কেন। ভাস্কর সত্যিটা স্বীকার করে বলে সে সামান্য ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছিল, তাই কিছু শুনতে পায়নি। এরপরে ইন্সপেক্টর জিজ্ঞেস করে ভাস্কর সন্দেহভাজন কাউকে দেখেছিল কিনা। প্রথমে ভাস্কর তেমন কিছু না বললেও হঠাৎই তার মনে পড়ে রাস্তায় সে যখন মার্সির সাথে কথা বলছিল তখন কিছুটা দূর থেকে কেউ তাদের দেখছিল এবং সেই লোকটা ড্রিঙ্কও করছিল। অন্ধকার থাকায় সে লোকটার চেহারা ভালো মতো দেখতে পায়নি। ইন্সপেক্টর এই কথাটাও স্টেটমেন্টে লিখতে বলে। তো স্টেটমেন্ট দিয়ে ভাস্কর স্ত্রী এবং নাতিকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাহুল ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আনন্দী রাহুলকে ভাস্করের কোলে দিয়ে ইস্টারের সাথে দেখা করতে যায়। ভাস্কর নাতিকে নিয়ে নিজের রুমে ঢুকে শুইয়ে দেয়। এরপর সে দরজাটা বন্ধ করে ফ্রিজের দিকে এগিয়ে যায়। ফ্রিজটা সে লক করে রেখেছিল, কারণ এই ফ্রিজের ভেতরেই সে মার্সির ডেড বডি লুকিয়ে রেখেছিল। তবে আনন্দীকে এই ব্যাপারটা জানানো জরুরি, না হলে সে সমস্যায় পড়ে যাবে। এই জন্য রাতে ভাস্কর আনন্দীকে ঘুম থেকে ডেকে তুলে বলে গতরাতে উৎসব থেকে ফেরার বেশ কিছুক্ষণ পরে সলোমন তার দরজায় এসে ডাকাডাকি শুরু করে। সে দরজা খুলে দেখে সলোমন মার্সিকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাঁদছে। সলোমন জানায় কেউ মার্সির সাথে খারাপ কিছু করেছে। ভাস্কর মার্সিকে হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়, কারণ ডাক্তার ছাড়া ভিকটিমকে এক্সামিন করার অনুমতি নেই। তবে মার্সির অবস্থা খুবই খারাপ ছিল, তার শ্বাস খুবই ধীরে চলছিল।
তাই সোলোমন আগে মার্সিকে বাঁচানোর জন্য অনুরোধ করে। তাই ভাস্কর মার্সিকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের ওপরে শুইয়ে দেয়। এরপরে সে সোলোমনকে বলে সে যেন দ্রুত ইস্টার অথবা কোনো মহিলা মানুষকে ডেকে আনে। ভাস্কর পুরুষ হয়ে মার্সিকে চেক আপ করতে পারবে না। সোলোমন বাইরে চলে গেলে ভাস্কর মার্সিকে ডাকাডাকি করে। মার্সি রেসপন্স না করলে ভাস্কর তাকে সিপিআর দেয়, আর্টিফিশিয়াল ব্রেথও দেয়। এতে মার্সি একবার রেসপন্স করেই নিথর হয়ে যায়। এই সময় সে খেয়াল করে মার্সির প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হয়ে পা গড়িয়ে মেঝে ভেসে যাচ্ছে। এটা দেখে ভাস্কর খুবই ঘাবড়ে যায়। এছাড়া মার্সির কান দিয়েও ব্লিডিং হচ্ছিল। পরিস্থিতি ক্রিটিক্যাল দেখে ভাস্কর মার্সিকে হাসপাতালে নেবার জন্য কোলে নিয়ে বের হচ্ছিল। তখন সোলোমন ফিরে এসে জানায় সে কাউকেই সাহায্যের জন্য পায়নি। এরই মধ্যে মার্সি গা ছাড়া দিয়ে দেয়। এতে ভাস্কর বুঝতে পারে মার্সি আর বেঁচে নেই। মেয়ের মৃত্যুর শোকে সোলোমন কাঁদতে কাঁদতে বাইরে ছুটে চলে যায়। ভাস্কর মার্সিকে আবারও টেবিলে শুইয়ে দেয়। সে বিশ্বাসই করতে পারছিল না মার্সি মরে গেছে। সে খেয়াল করে মার্সির জামার ওপরে কোনো কেমিক্যাল লেগে আছে। ভাস্কর কেমিক্যালের স্মেলও পায়। তবে কিসের কেমিক্যাল বোঝার আগেই সে বাইরে থেকে সোলোমনের আর্তনাদ প্লাস কুকুরের তীব্র ঘেউ ঘেউ শুনতে পায়। ভাস্কর বারান্দায় এসে দেখে সোলোমন নিচে পড়ে আছে। সে দ্রুত বাইরে সোলোমনের কাছে এসে দেখে কেউ তাকে খুন করে রেখে চলে গেছে। ভাস্কর কি করবে বুঝে উঠতে পারছিল না। এই সময় রাস্তা দিয়ে বাইকে করে এক দম্পতিকে আসতে দেখে আতঙ্কে সে বাড়ির ভেতরে চলে যায়। মার্সির সাথে কি ঘটেছে তার একমাত্র সাক্ষী ছিল সোলোমন, অথচ সেও মরে গেছে। এখন লোক জানাজানি হলে সবাই ভাস্করকেই সন্দেহ করবে। সবাই ভাববে ভাস্করই মার্সির সাথে খারাপ কিছু করেছে। তাই সে দ্রুত মেঝের রক্ত মুছে ফেলে এবং মার্সিকে কাপড়ে মুড়িয়ে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখে। কাজ শেষ হতেই মালতী দরজা ধাক্কাতে শুরু করে এবং সোলোমনকে চেক করার জন্য ভাস্করকে ডেকে নিয়ে যায়। ভাস্কর এমন ভান করে যেন সে কিছুই জানে না। তো সবটা শোনার পরে এবং ফ্রিজে মার্সির লাশ দেখে আনন্দীয় আতঙ্কে কাঁদতে শুরু করে। তার চোখ দুটো ভয়ঙ্করভাবে বড় হয়ে যায়। এরকম দৃশ্য সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। ভাস্কর আনন্দীকে বুঝিয়ে বলে আপাতত সে যেন পুরো ব্যাপারটা গোপন রাখে। এখন মার্সির ব্যাপারটা ফাঁস হয়ে গেলে সে ফেঁসে যাবে। ফলে রিটায়ারমেন্টের টাকাও আটকে যাবে। আর রিটায়ারমেন্টের টাকা আটকে গেলে রাহুলের সার্জারি করানো হবে না। ফলে রাহুলও মরে যাবে। তাই একবার রিটায়ারমেন্টের টাকা পেয়ে গেলে ভাস্কর নিজে পুলিশের কাছে গিয়ে সব জানাবে। পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে বুকের কষ্ট চেপে রেখে আনন্দী চুপ করে যায়। এদিকে পুলিশ থানায় মার্সির কেসটা নিয়ে আলোচনা করছিল। ইন্সপেক্টর বলে এই কেসে ভেনকাটকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ভেনকাট তান্ত্রিক সাধনা করে আর প্রতিবার উৎসব চলাকালীন সময়েই বাচ্চারা মিসিং হয়ে যাচ্ছে। 3 বছর আগে উৎসবের সময়ে মার্সির বয়সী সুভা নামের একটা মেয়ে মিসিং হয়ে যায়। সুভার বাড়ি ভেনকাটের বাড়ির কাছেই ছিল। এর মাস 6 পরে একই বয়সী পবিত্রা নামের আরও একটা মেয়ে মিসিং হয়ে যায়। পবিত্রার বাড়িতে ভেনকাট রাজমিস্ত্রি হিসেবে কাজ করেছিল। এরও ঠিক 1.5 বছর পরে মার্সিও উৎসব চলাকালীন মিসিং হয়ে গেছে। আর এই ক্ষেত্রে মার্সি তো ভেনকাটের ভাতিজি। 3টা কেসেই ভেনকাটের সাথে কানেকশন আছে। তাই হতে পারে ভেনকাট কালো জাদুর জন্য 10 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের টার্গেট করছে। তবে গৌতম বলে ওঠে উৎসবের সময়ে সবাই উৎসব দেখতে ব্যস্ত থাকে। এই সময়ে গ্রামের রাস্তাঘাট ফাঁকা থাকে। এই জন্য হয়তো কিডন্যাপারদের জন্য সুবিধা হয়। গৌতমের অকারণে কথা বলায় ইন্সপেক্টর একটু বিরক্ত হয়। এরই মধ্যে পুলিশের কাছে ফোন আসে এবং জানানো হয় ভেনকাটের ফোন থিরুকারাঞ্চেরি টাওয়ারের আশেপাশে ট্রেস হয়েছে। ইনফরমেশন পাওয়া মাত্রই পুলিশ ভেনকাটের বাড়িতে চলে যায় এবং তার স্ত্রীর ফোন চেক করে ভেনকাট বাড়িতে যোগাযোগ করেছে কিনা। তারা ভেনকাটের স্ত্রীর কাছে জানতে পারে থিরুকারাঞ্চেরিতে ঝিলের ধারে ভেনকাট মাঝে মধ্যে ড্রিঙ্ক করতে যায়। এটা শুনে ইন্সপেক্টর গৌতমকে নিয়ে ঝিলের ধারে চলে যায়। সেখানে তারা একটা জায়গায় সামান্য আগুন জ্বলতে দেখে এগিয়ে যায়। গৌতম আগুনের ভেতরে খুঁচিয়ে প্রায় পুড়ে যাওয়া এক টুকরো কাপড় পায়। এটা বাচ্চাদের আন্ডারওয়্যারের কাপড়। তারা একটা শার্টের পুড়ে যাওয়া কলারও পায়। এরপরে সেগুলো থানায় পাঠিয়ে দেয় এবং ইস্টারকে থানায় ডেকে আনা হয়। ইস্টার শার্টের কলারের অংশটা চিনতে পারে না। তবে আন্ডারওয়্যারের কাপড়টা দেখেই হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং বলে এটা মার্সির। ওটাতে রক্ত লেগে থাকতে দেখে সে আরও বেশি ঘাবড়ে যায়। ইস্টার গৌতমের দিকে তাকিয়ে মার্সিকে খুঁজে এনে দেবার জন্য আকুতি মিনতি করতে থাকে। ইস্টারকে দেখে গৌতমের পুরনো কেসের কথা মনে পড়ে যায়। এর আগেও একটা পরিবার তার কাছে এভাবে আকুতি মিনতি করেছিল, কিন্তু গৌতম তাদের আশা ভরসার মান রাখতে পারেনি। যাই হোক, এদিকে ভাস্কর বারান্দায় দাঁড়িয়েছিল। তখন সে খেয়াল করে বাগানের ভেতরে কেউ দাঁড়িয়ে তাদেরকে ফলো করছে। এটা দেখে সে একটা টর্চ এবং জ্যাকিকে নিয়ে বাগানের ভেতরে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না।
অন্যদিকে পুলিশ ভেনকাটের বাড়ির আশেপাশে ওত পেতেছিল যাতে ভেনকাট বাড়ি ফিরলেই তাকে ধরা যায়। অনেকক্ষণ অপেক্ষার পরে ভেনকাট বাড়ি ফিরতেই তারা ভেনকাটকে তাড়া করে ধরে ফেলে। এদিকে পরের দিন সকালে ভাস্কর এবং আনন্দী একটু টেনশনের মাঝে পড়ে যায়, কারণ ফ্রিজে থাকা মার্সির লাশ থেকে গন্ধ ছাড়তে শুরু করেছিল। এরই মধ্যে ভাস্করের কাছে অফিস থেকে ফোন আসে এবং রাহুলের রিপোর্ট নিয়ে আসতে বলে, যাতে রাহুলের রিপোর্ট হায়ার অথরিটিকে দেখিয়ে ভাস্করের রিটায়ারমেন্টের টাকা দ্রুত পাশ করিয়ে নেওয়া যায়। ভাস্করের সাথে আনন্দীও যেতে চাইছিল। ফ্রিজে একটা লাশ রাখা, সে একা বাড়িতে থাকতে ভয় পাচ্ছিল। তবে ভাস্কর আনন্দীকে বুঝিয়ে সুঝিয়ে দরজা জানালা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। অফিসে গিয়ে স্টাফের সাথে ভাস্কর রিটায়ারমেন্টের টাকার ব্যাপারে বিস্তারিত আলোচনা করে। স্টাফ তাকে সতর্ক করে দেয় সে পার্সোনালি ভাস্করের জন্য সুপারিশ করে দেবে। তবে এর মধ্যে ভাস্কর যেন কোনো রকমের পুলিশি ঝামেলায় না পড়ে, তাহলেই মুশকিল হয়ে যাবে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত সে তো কোনো টাকা পাবেই না, প্লাস ইনভেস্টিগেশন শেষের পরেও সব প্রসেসিং কমপ্লিট হতে অন্তত 3-3.5 বছর লেগে যাবে। তো অফিসের কাজ শেষ করে ভাস্কর একটা হার্ডওয়্যার শপে গিয়ে খুব স্ট্রং একটা ফ্লোর ক্লিনার কেনে। দুর্ভাগ্যবশত ঠিক একই সময়ে পানির টেপ এক্সচেঞ্জ করতে গৌতমও একই শপে গিয়েছিল। গৌতমকে দেখে ভাস্কর বেশ ঘাবড়ে যায় আর ফ্লোর ক্লিনারের কন্টেনার নিয়ে দ্রুত বেরিয়ে যায়। দোকানদার এই সময়ে গৌতমকে শুনিয়ে বলে, বাড়িতে আছে তো জাস্ট একটা কুকুর, কি জানি কিসে এত দুর্গন্ধ তৈরি করে যে এত স্ট্রং ফ্লোর ক্লিনার কিনছে। গৌতমেরও এই ব্যাপারটাতে বেশ খটকা লেগে যায় এবং ভাস্কর তার সন্দেহের লিস্টে চলে আসে। তো ভাস্কর বাড়ি ফিরে দেখে আরেক ঝামেলা হয়েছে। চার্চের যাজক দুজন লোককে নিয়ে বাড়িতে হাজির হয়েছে আর আনন্দীয় দরজা খুলে ওদেরকে ভেতরে আসতে দিয়েছে। এরা দুজনে মূলত প্রথম ভিকটিম সুভার বাবা মা। মার্সির মিসিংয়ের দিনে ভাস্কর কোনো একজনকে দেখেছিল যে দূর থেকে তাদের ফলো করছিল। এরা মূলত সেই লোকটার ব্যাপারে জানতে এসেছিল, কারণ তারা ধারণা করছে মার্সি আর সুভাকে একই লোক কিডন্যাপ করেছে। তবে ভাস্কর এসে বলে সে ওই লোকটাকে অন্ধকারে ঠিকমতো দেখেনি। অবশ্য সে দেখবেই বা কিভাবে, কারণ এটা তো সে নিজের দোষ ঢাকার জন্য পুলিশকে মিথ্যা বলেছিল। মার্সির মিসিংয়ের দিনে বাড়ি ফেরার সময়ে ভাস্করের শুধু সোলোমনের সাথেই দেখা হয়েছিল। মার্সির কথাটা সে পুলিশকে বানিয়ে বলেছিল। তো আশানুরূপ উত্তর না পেয়ে সুভার বাবা মা হতাশ হয়ে বেরিয়ে যায়। তবে একটা জিনিস বলে রাখি, গল্পে সুভার বাবার একটা গুরুত্বপূর্ণ রোল আছে, তাই তার কথাটা একটু মনে রাখবেন। যাই হোক, এদিকে পুলিশ ভেনকাটকে কাস্টাডিতে নিয়ে বেদম মার দেয়, তবুও সে কিছু স্বীকার করে না। তখন ডিসিপি হুমকি দেয় ভেনকাটের একটা 14 বছর বয়সী ছেলে আছে, ভেনকাট স্বীকারোক্তি না দিলে পুলিশ ভেনকাটের ছেলেকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবে, বাপ ছেলে একসাথে জেলে পচে মরবে। এটা শুনে ভেনকাট আতঙ্কিত হয়ে পড়ে এবং সব স্বীকার করতে রাজি হয়। ভেনকাট বলে তাদের একটা পৈতৃক জমি ছিল, সেটার ভুয়া কাগজপত্র বানিয়ে নিজের নামে করে সে ব্যাংক থেকে লোন তুলেছিল। এটা জানতে পেরে সোলোমন ভেনকাটের নামে কেস করে দেয়। কোনো কিছুতে বুঝিয়েও সে কেস তুলে নিচ্ছিল না, তাই ভেনকাট কালো জাদুর আশ্রয় নেয় যাতে সোলোমনকে বশ করে সে তাকে দিয়ে ইচ্ছে মতো সব পেপারে সাইন করিয়ে নিতে পারে। তো কালো জাদুর জন্য ভিকটিমের বাড়ির ব্যবহার্য জিনিসপত্র লাগে, এই জন্য সলোমনের বাড়ির কাপড় চোপড় চুরি করে সেদিন সে আগুনে পোড়াচ্ছিল। পুলিশ মূলত সেই কাপড়ের অংশই সেদিন লেকের ধারে পেয়েছিল। তো ডিএসপি জিজ্ঞেস করে তাহলে মার্সির আন্ডারওয়্যারের রক্ত কোথায় থেকে আসলো? ভেনকাট নিজের হাতের কাটা দাগ দেখিয়ে জানায় ওটা তার রক্ত। কালো জাদুর জন্য রক্তের আত্মহতি দেওয়া লাগে, এই জন্যই মূলত নিজের হাত কেটে সে আত্মহতি দিয়েছিল। তবে সে মার্সির সাথে কিছুই করেনি, মার্সির কেসের সাথে সে কোনোভাবেই কানেক্টেড না। তাছাড়া ওই দিনে ভেনকাট এখানে ছিলই না, সে ওই দিন শহরে ছিল। ভেনকাটের স্বীকারোক্তির পরে ডিএসপিরও আর কিছুই করার থাকে না। ভেনকাটকে দোষী করে এই কেস কোর্টে তুললে উল্টো পুলিশেরই বদনাম হয়ে যাবে, তাই ডিএসপি ভেনকাটকে ছেড়ে দিয়ে কেসের তদন্ত চালিয়ে যাবার নির্দেশ দেয়। অন্যদিকে আনন্দী আর ভাস্কর হতাশ হয়ে আলোচনা করছিল ইস্টার, মার্সি, রাহুল এরা নিরীহ মানুষ, এদের সাথে কেন যে এরকম হলো। ভাস্কর বলে আমি নিজেও তো কোনো অপরাধ করিনি, তবুও এত বড় বিপদ আমার ঘাড়ে এসে কেন পড়লো? আমি যদি এখনো মার্সির লাশটা গায়েব করে দিয়ে পুলিশের কাছে ধরা দেই, তবুও পুলিশ এভিডেন্সের অভাবে আমার কিছুই করতে পারবে না, কিন্তু আমি সেটা করব না। ভাস্কর জানায় রিটায়ারমেন্টের টাকাটা পাওয়া মাত্রই সে মার্সির লাশটা পুলিশের হাতে তুলে দেবে এবং সব স্বীকার করবে। যাই হোক, তারা দুজনে যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, তাদের অস্থিরতা আশেপাশের মানুষদের চোখে পড়তে থাকে। এই যেমন নিচের তলার মহিলা হঠাৎ ভাস্করকে ডেকে জিজ্ঞেস করে তাদের ফ্লোরে বৈদ্যুতিক কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ আনন্দী প্রায় সবসময়ই বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। মহিলার মুখে কথাটা শুনে ভাস্কর আনন্দীর দিকে একবার বিরক্তি ভরে তাকায়। এরই মধ্যে আবার একটা ছেলে তার মায়ের হাঁটুর থেরাপির জন্য আসে।
ভাস্কর আতঙ্কিত হয়ে তাদের হাসপাতালে আসতে বলে, তবে ছেলেটা অনুনয় বিনয় করে যাতে তার মাকে এখানেই থেরাপি দেওয়া হয়। বাধ্য হয়ে ভাস্কর ওদেরকে বাড়িতে নিয়ে যায় এবং ভয়ে ভয়ে থেরাপি দেওয়া শুরু করে। তবে শেষ পর্যন্ত এই ধাক্কায় তাদের আর সমস্যা হয় না, মা ছেলে কোনো সন্দেহ না করেই চলে যায়। তবে সমস্যা বাধে একটু পরে। রাহুল খেলতে খেলতে হঠাৎ সেন্সলেস হয়ে যায়। ডাক্তার অ্যালার্ট করেছিল দ্রুত রাহুলের সার্জারি করাতে হবে। ভাস্কর অফিসে যোগাযোগ করে জানতে পারে 3 দিনের ভেতরেই সে রিটায়ারমেন্টের টাকা পেয়ে যাবে। একটা ভালো সংবাদ পেতে না পেতেই আরেক সমস্যা হয়ে যায়। তারা খেয়াল করে ফ্রিজ থেকে পানি বেরিয়ে মেঝে ভেসে যাচ্ছে। এই ছোট ফ্রিজে মার্সির ডেড বডি রাখার কারণে ফ্রিজটা এত ভারী লোড নিতে পারছে না, তাই ফ্রিজটা নষ্ট হয়ে যায়। ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় তারা খুবই মুশকিলে পড়ে যায়। মার্সির লাশ এখনও অন্তত 3 দিন লুকিয়ে রাখা লাগবে, কিন্তু ফ্রিজ না থাকলে লাশে পচন ধরবে এবং তারাও ধরা পড়ে যাবে। তাই বাধ্য হয়ে ভাস্কর ফ্রিজ মেকানিককে ফোন করে ডেকে আনে। তবে মেকানিক আসার আগেই ভাস্কর মার্সির লাশটা অন্য জায়গায় সরিয়ে রাখে। মেকানিক এসে ফ্রিজ চেক করে জানায় ফ্রিজে অতিরিক্ত ওভারলোড করার জন্য ফ্রিজের গ্যাস ফুরিয়ে গেছে, এই জন্য ফ্রিজের কম্প্রেসর চেঞ্জ করা লাগবে। মেকানিক নতুন কম্প্রেসর কিনতে ভাস্করকেও সাথে নিয়ে যায়। ভাস্কর বের হবার আগে আনন্দীকে বলে যায় কাউকে যেন সে ঘরের ভেতরে ঢুকতে না দেয়। কিন্তু একটু পরে ইস্টার সোজা ঘরের ভেতরে চলে আসে এবং কিচেনের কাছে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার মেয়ের শোক কাটছিলই না। আনন্দী তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। এ সময় আনন্দী খেয়াল করে ইস্টারের কাঁধে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তখন সে উপরে তাকিয়ে দেখে ভাস্কর মার্সির লাশটা কিচেনের তাকের উপরে রেখে দিয়েছে। আনন্দীর বুকের ভেতরে ধরফর শুরু করে। ইস্টার জাস্ট উপরের দিকে তাকালেই তারা ধরা পড়ে যাবে। তবে সৌভাগ্যক্রমে ততক্ষণে ভাস্কর মেকানিককে নিয়ে বাড়ি ফিরে আসে। তখন ইস্টার সেখান থেকে উঠে এসে ভাস্করের সাথে কিছুক্ষণ কান্নাকাটি করে। ইস্টারের নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ ছিল, তাই সে ভাস্কর এবং আনন্দীকেই নিজের বাবা মা বলে মানত। দুজনে তাকে ভরসা দেয় মার্সিকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। মিথ্যা ভরসা পেয়ে ইস্টার নিজের ঘরে চলে যায়। ধরা পড়তে পড়তে আরও একবার তারা বেঁচে যায়। এদিকে গৌতমের এক কলিগ রক্তশূন্যতায় ভুগছিল, তাই গৌতম তাকে হাসপাতালে নিয়ে আসে। তাকে বি নেগেটিভ রক্ত দেওয়া লাগবে, এই জন্য গৌতম রেজিস্টার থেকে বি নেগেটিভ ডোনারদের লিস্ট চেক করছিল। এই সময় তার ভাস্করের নামটা চোখে পড়ে। নর্মালি 60 বছর বয়স পার হয়ে গেলে তার রক্ত ডোনেশনের জন্য নেওয়া হয় না। সে কৌতূহলবশত ভাস্করের ব্যাপারে নার্সকে জিজ্ঞেস করলে নার্স জানায় সেদিন এক প্রেগনেন্ট মহিলার ইমার্জেন্সি রক্তের প্রয়োজন ছিল, আর ভাস্করও ওই সময়ে হাসপাতালেই ছিল, তাই সে রক্ত ডোনেট করেছিল। গৌতম খেয়াল করে দেখে মার্সির মিসিংয়ের পরের দিনে ভাস্কর ব্লাড ডোনেট করেছে। স্টেটমেন্ট অনুযায়ী ভাস্কর মার্সির মিসিংয়ের রাতে মদ পান করেছিল। নিয়ম অনুযায়ী অ্যালকোহল পান করার অন্তত 24 ঘন্টা পরে ব্লাড ডোনেট করা উচিত, অথচ ভাস্কর কয়েক ঘন্টা পরেই ব্লাড ডোনেট করেছে। তার মানে ভাস্কর অবশ্যই পুলিশের স্টেটমেন্টে মদ খাওয়ার ব্যাপারে মিথ্যা বলেছে। তাই এই ইস্যুতে গৌতম ভাস্করের সাথে কথা বলার জন্য তার বাড়িতে চলে আসে। ভাস্কর এই সময় বারান্দায় দাঁড়িয়েছিল। গৌতমকে বাইকে আসতে দেখে সে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপরে গৌতম এসে দরজায় কড়া নাড়লে সে স্বাভাবিকভাবে দরজা খুলে দেয়। গৌতম প্রথমে একটু ভনিতা করে জিজ্ঞেস করে ভাস্কর স্টেটমেন্টে মিথ্যা কেন বলেছে। ভাস্কর গৌতমের দাবি অস্বীকার করে বলে সে কোনো মিথ্যা বলেনি। দুজনে তর্কাতর্কি করছিল। এই সময় রাহুল আবারও সেন্সলেস হয়ে পড়ে যায়। এই সময় রাহুলের কাছ থেকে টেবিলের পাশের র্যাকটা পড়ে যায়। তখন গৌতমের র্যাকের তলায় চোখ যায়। র্যাকের তলাতে সামান্য রক্তের দাগ লেগেছিল। সেদিন ভাস্কর মেঝে থেকে মার্সির রক্ত মুছে ফেললেও সে খেয়াল করেনি কিছুটা রক্তের দাগ র্যাকের তলাতেও লেগে গেছে। তাই এই প্রমাণটা তার অজান্তে রয়ে গিয়েছিল, আর সেটাই গৌতমের নজরে চলে আসে। যাই হোক, ভাস্কর আর আনন্দী রাহুলকে দ্রুত প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তার কন্ডিশন দেখে বলে আগামী 24 ঘন্টার ভেতরেই রাহুলের সার্জারি করানো লাগবে, না হলে তাকে বাঁচানো যাবে না। ভাস্কর এবার মহা সংকটে পড়ে যায়। তার রিটায়ারমেন্ট ফান্ডের টাকা পেতে এখনও অন্তত 3 দিন সময় লাগবে। তাহলে সে এই 24 ঘন্টার ভেতরে 12 লাখ টাকা কিভাবে ম্যানেজ করবে। উদ্বিগ্ন হয়ে ভাস্কর বিভিন্ন জনের কাছে টাকার জন্য ছোটাছুটি শুরু করে। সে অফিসের স্টাফের কাছে গেলে সে একটু বিরক্ত হয়, কারণ মাত্র 10 দিনের ভেতরে সে রিটায়ারমেন্টের টাকা পাইয়ে দিচ্ছে। এর বেশি সে আর কি বা করতে পারবে।
ভাস্করের সামান্য কিছু প্রপার্টি ছিল, সেটা বিক্রি করতে গেলে দেখা যায় এই সম্পত্তির জন্য সে বড়জোর 1.5 লাখ টাকা পাবে। সে কিছু গহনা বিক্রি করতে গেলেও আশানুরূপ দাম পায় না। বন্ধুর কাছে ধার চাইতে গেলে বন্ধু জানায় 5-10 হাজার হলে সে দিতে পারত, কিন্তু 10 থেকে 12 লাখ টাকা দেবার ক্ষমতা তার নেই। এভাবে একে একে কারো কাছেই সে হাত পাততে বাদ রাখে না, কিন্তু কারো কাছেই তেমন সাহায্য পায় না। তাই ভাস্কর হতাশ হয়ে বাড়িতে এসে বসেছিল। এই সময় তার মোবাইলে আননোন নম্বর থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই একটা ভারী কণ্ঠস্বর বলে ওঠে, তোমার নাতির অপারেশনের টাকা কি ম্যানেজ হয়েছে? আমি জানি মার্সির ডেড বডি তোমার বাড়িতেই লুকোনো আছে। কথাটা শুনতেই ভাস্কর বড়সড় শক খায়। সে আতঙ্কে ফোনটা কেটে দেয়। তবে মুহূর্তের ব্যবধানে আবারও ফোন আসে। আতঙ্কিত হয়ে ভাস্কর ফোনটা আবারও রিসিভ করে। আননোন লোকটা বলে, ভাস্কর যেদিন পুলিশকে মিথ্যা স্টেটমেন্ট দিয়ে বলেছিল সে চার্চের দিকে মার্সিকে যেতে দেখেছে, সেদিনই বুঝে গিয়েছিল ভাস্কর মিথ্যা বলছে। লোকটা ভাস্করকে বলে সে তাকে রাহুলের অপারেশনের জন্য টাকা দেবে, বিনিময়ে ভাস্করকে একটা কাজ করে দিতে হবে। কাজটা হলো মার্সির লাশটা দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে হবে, যাতে কোনো প্রমাণ না থাকে। কাজটা কমপ্লিট করা মাত্রই ভাস্করের বাড়িতে টাকা পৌঁছে যাবে। লোকটা নিজের কথার প্রমাণ দেবার জন্য ভাস্করের ঘরের দরজায় একটা ঢিল মারে। ভাস্কর বেরিয়ে দেখে একটা টাকার বান্ডিল পড়ে আছে। নাতিকে বাঁচানোর জন্য ভাস্কর লোকটার শর্ত মেনে নেয়, তবে পাশের বাড়িতে ইস্টার আছে। তার নজর এড়িয়ে মার্সির লাশ নিয়ে যাওয়া রিস্কি। তাই সে ইস্টারকে গ্লুকোজ খাওয়ানোর নাম করে গ্লুকোজের ভেতরে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ায়। এরপরে নিজের রুমে অপেক্ষা করতে থাকে কখন সে ঘুমিয়ে পড়বে। বেশ কিছুক্ষণ পরে ভাস্কর ইস্টারকে চেক করতে গিয়ে দেখে সে নিজের রুমে নেই। এরপরে বারান্দা থেকে সে তাকিয়ে দেখে ইস্টার বাইরে চলে গেছে। তবে ইস্টার উঠানটা পার হবার আগেই সেন্সলেস হয়ে পড়ে যায়। ভাস্কর ছুটে গিয়ে নিচতলার মালতীকে ডাকে এবং ইস্টারকে হাসপাতালে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে ভাস্করও হাসপাতালে গিয়ে দেখে ইস্টার ঠিক আছে কিনা, যদিও ডাক্তারেরা বুঝতে পারেনি ভাস্কর ইস্টারকে ঘুমের ওষুধ খাইয়েছে। তারা ভেবেছিল খাওয়া দাওয়া না করায় ইস্টারের সুগার নেমে গেছে। তো সব ঠিক আছে দেখে ভাস্কর বেরিয়ে আসে। সে হাসপাতালের সামনে নিজের স্কুটারটা পার্ক করে রাখে। এরপর সে বেরিয়ে গিয়ে একটা গাড়ি ভাড়া করে। তারপরে গাড়ি নিয়ে হাসপাতালের সামনে এসে গাড়িটা রেখে স্কুটার নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সে দ্রুত একটা সুটকেসে মার্সির ডেড বডিটা ঢুকিয়ে নেয়। এরপরে সেটা স্কুটারের সামনের ফাঁকা জায়গায় রেখে গ্রাম থেকে বেরিয়ে যাবার চেষ্টা করছিল। হঠাৎ রাস্তায় টিউশন মাস্টার রঘুর সাথে দেখা হয়ে যায়। রঘু মার্সিকেও প্রাইভেট পড়াতো। রঘু ভাস্করের কাছে হাসপাতাল পর্যন্ত লিফট চাইলে ভাস্কর তাকে স্কুটারে তুলতে বাধ্য হয়। স্কুটারে ওঠার সময়ে রঘুর সুটকেসের দিকে নজর যায় এবং অবাক হয়ে জিজ্ঞেস করে সে এই সুটকেস নিয়ে কোথায় যাচ্ছে। রাহুল যেহেতু এখন হাসপাতালে আছে তাই এই অজুহাত দিয়ে ভাস্কর বলে সুটকেসে আনন্দী আর রাহুলের জামা কাপড় আছে, তাই রঘু আর সন্দেহ করে না। রাস্তায় যাবার পথে রঘু টুকটাক প্রশ্ন করতে থাকে। এরই মধ্যে হঠাৎ রঘু একটা আওয়াজ পেয়ে অস্থির হয়ে যায়। সে ভাস্করকে স্কুটার থামাতে বলে। বিস্মিত হয়ে ভাস্কর স্কুটার থামালে রঘু নেমে এদিক সেদিক খুঁজতে শুরু করে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে রঘু জানায় সে এইমাত্র ঘড়ির অ্যালার্মের আওয়াজ শুনেছে। এই সেম অ্যালার্ম মার্সির ঘড়িতে বাজত। ভাস্কর এবার টেনশনে পড়ে যায়, কারণ ঘড়িটা এখনো মার্সির হাতেই আছে আর অ্যালার্মটাও থেমে থেমে সুটকেসের ভেতর থেকেই আসছে। রঘু ধরে ফেলার আগে ভাস্কর বুদ্ধি খাটিয়ে তাকে কাছে ডেকে বলে দেখো তো আওয়াজটা সুটকেসের ভেতর থেকে আসছে কিনা। রঘু উৎসুক হয়ে হ্যাঁ বললে ভাস্কর তাকে বোঝায় সে রাহুলকেও মার্সির মতো সেম ঘড়ি কিনে দিয়েছিল। সুটকেসের ভেতরে রাহুলের জিনিসপত্র আছে, তাই যে অ্যালার্মটা বাজছে সেটা রাহুলের ঘড়ির অ্যালার্ম। এটা শোনার পরে রঘু আর কোনো সন্দেহ করে না। যাই হোক, রঘুকে নামিয়ে দিয়ে ভাস্কর যখন যাচ্ছিল তখন গৌতম তাকে দেখতে পায়। ভাস্কর বাড়িতে নেই। এই সুযোগে গৌতম ফরেন্সিক ইকুইপমেন্ট নিয়ে ভাস্করের বাড়িতে চলে যায়। সে র্যাকের নিচে লেগে থাকা রক্তের স্যাম্পল কালেক্ট করে নেয়। এছাড়া সে মেঝেতেও স্প্রে করে রক্তের ট্রেস পেয়ে সেগুলোর এভিডেন্স কালেক্ট করে নেয়। অন্যদিকে ভাস্কর স্কুটারে করে সুটকেস নিয়ে হাসপাতালের সামনে যায়। এরপরে সে স্কুটার রেখে তার ভাড়া করার গাড়ির ডিকিতে সুটকেসটা তুলে নেয়। তারপরে ফোনে আননোন লোকটার কথা মতো জঙ্গলের ভেতরে একটা জায়গায় যায় যেখানে মার্সির লাশ পোড়ানোর ব্যবস্থা করা ছিল। ভাস্কর মার্সির লাশ চিতার উপরে শুইয়ে দিয়ে আননোন লোকটাকে ভিডিও কলে
মার্সির লাশ দেখিয়ে কনফার্ম করে দেয় যে এটাই মার্সি। এরপর সে চিতায় আগুন জ্বালিয়ে দিলে লোকটা তাকে কাজ শেষ হওয়ায় বাড়ি ফিরে যেতে বলে। ভাস্কর বাড়ি ফিরে দেখে কেউ বাড়িতে ব্যাগ ভর্তি টাকা রেখে গেছে। সে টাকাগুলো নিয়ে ক্লিনিকে গিয়ে জমা করে দেয়। ফলে রাতারাতি রাহুলের অপারেশন শুরু হয়ে যায়। অপারেশন শেষে ডাক্তার জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, শীঘ্রই রাহুলের জ্ঞান ফিরবে। অন্যদিকে গৌতম তো রক্তের এভিডেন্স কালেক্ট করেছে, কিন্তু রক্তটা মার্সির কিনা সেটা টেস্ট করার জন্য মার্সির ডিএনএ লাগবে। তখন তার খেয়াল হয় তার মেয়ে কায়েলের কাছে একটা পেন্সিল আছে যেটা মার্সি দাঁত দিয়ে চিবিয়েছিল। ওটাতে নিশ্চয়ই মার্সির ডিএনএ লেগে থাকবে। এই জন্য সে বক্স থেকে পেন্সিলটা বের করে এবং টেস্টের জন্য পাঠিয়ে দেয়। এরপর সে ডিএসপির বাংলোতে যায়। গতরাতে ডিএসপি গৌতমকে ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। এই জন্য ডিএসপি তাকে বকাঝকা শুরু করে, তার অতীতের ব্যর্থতা নিয়ে তাচ্ছিল্য শুরু করে। গৌতমের অতীতের ব্যর্থতা হলো অঞ্জনা নামের একজন ভিকটিম এবং সাক্ষীকে কোর্টে নিয়ে যাবার জন্য প্রোটেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল গৌতমকে। মেয়েটার প্রাণের ঝুঁকি ছিল, তাই গৌতমকে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু মাঝ রাস্তায় অপরাধীরা মেয়েটাকে মেরে ফেলে। গৌতমের সামনে কেসের প্রধান সাক্ষীর হত্যা হওয়ায় তার বিরুদ্ধে ইনকোয়ারি শুরু হয়। ডিএসপি তাকে ইনকোয়ারি থেকে বাঁচিয়ে নিজের গাড়ির ড্রাইভারের দায়িত্বে রাখে। সেসব কথা শুনিয়ে ডিএসপি গৌতমকে প্রচুর অপমান করে। গৌতমের সেসব অপমান মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অন্যদিকে 18 ঘন্টা পেরিয়ে গেলেও রাহুলের জ্ঞান ফেরে না। ডাক্তারেরা চেক আপ করে জানায় রাহুল কোমায় চলে গেছে। তারা অন্তত 100 খানেক অপারেশন করেছে, কিন্তু এই প্রথমবার এরকম ঘটল। ভাস্কর আর আনন্দী দুজনেই শোকাহত হয়ে পড়ে। এত চেষ্টার পরেও তাদের নাতি সুস্থ হলো না। এই দুঃখে তারা ভেঙে পড়ে। যাই হোক, পরের দিন সকালে একজন স্থানীয় কাঠ কাটতে গিয়ে আগুনে পোড়া মানুষের কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এরপরে পুলিশ গিয়ে কঙ্কালগুলো ছায়ের ভেতর থেকে এভিডেন্স হিসেবে কালেক্ট করে নেয়। মানুষ বলা বলি শুরু করে এটা হয়তো মার্সির পোড়া কঙ্কাল। এটা শুনে ইস্টার আতঙ্কিত হয়ে বাড়ি এসে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে যেন এটা মার্সির কঙ্কাল না হয়, কারণ সে এখনও আশা করেছিল মার্সি সুস্থভাবে বাড়ি ফিরবে। এদিকে ভাস্কর এবং আনন্দী হাসপাতালে ছিল। হাসপাতালের টিভি নিউজে তারা এই ব্যাপারে জানতে পারে। আনন্দী একবার ভাস্করের দিকে তাকালে ভাস্কর চোখের ইশারায় বলে দেয় এটা মার্সির কঙ্কাল। রাতে ভাস্কর বাড়ি ফিরে ছাদে আপসেট হয়ে দাঁড়িয়েছিল। তখন সে খেয়াল করে ইস্টার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে। ভাস্কর দ্রুত ছুটে গিয়ে ইস্টারকে বাঁচিয়ে নেয়। ইস্টার কান্নাকাটি করে বলে তার জন্যই মার্সিকে মরতে হলো। সেদিন যদি সে চার্চে না যেত তাহলে মার্সিকে মরতে হতো না। ভাস্কর বুঝতে পারে না সে কিভাবে ইস্টারকে সান্ত্বনা দেবে। পরের দিন হাসপাতালে গিয়ে ভাস্কর আরেকটা দুঃসংবাদ পায়। ডাক্তার জানায় রাহুলকে আর ক্লিনিকে রেখে কোনো লাভ নেই। আপাতত রাহুলকে চিকিৎসা দেবার মতো কিছুই নেই। কখনো সে কোমা থেকে ফিরবে কিনা তারও গ্যারান্টি নেই। তারা যেন রাহুলকে বাড়িতে নিয়ে যায়। হতাশ ভাস্কর নাতিকে বাড়িতে নিয়ে আসে। এরপরে ইস্টার রাহুলকে দেখতে আসে। মার্সির মতো রাহুলকেও সে নিজের ছেলের মতোই দেখত। বদমাশ বাচ্চারা তাকে বুলি করলে ইস্টার তাদের দিকে তেড়ে যেত। ইস্টার মার্সির জন্য কিছু টাকা জমিয়েছিল যাতে বড় হলে মার্সির কাজে লাগে। সে টাকাগুলো রাহুলের চিকিৎসার জন্য দিয়ে দেয়। ভাস্কর আর আনন্দী কিছু বলতে পারে না। লজ্জায় তাদের মাথা নিচু হয়ে যায়। ভাস্কর এই কষ্ট সহ্য করতে পারছিল না, তাই মনের কষ্ট ভুলতে সে নিজেকে শারীরিকভাবে আঘাত করে। আনন্দী এসে তাকে থামিয়ে দেয়। অপরাধ বোধে ভাস্কর মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিল, তাই সে পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করার সিদ্ধান্ত নেয়। এদিকে গৌতমের কাছে ফরেন্সিক এক্সপার্ট ফোন করে জানায় তার দেওয়া রক্তের স্যাম্পল এবং পেন্সিলের ডিএনএ একই জনের। অর্থাৎ সে বুঝে যায় ভাস্করের বাড়িতে পাওয়া রক্তটা মার্সিরই। এরই মধ্যে গৌতম ভাস্করকে উদাস হয়ে থানায় ঢুকতে দেখে তাকে থামিয়ে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ভাস্কর জানায় সে স্বীকারোক্তি দিতে এসেছে যে মার্সি মারা গেছে। ভাস্কর যেহেতু সব স্বীকার করতে এসেছে তাই গৌতম তাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে আলাদাভাবে কথা বলে। ভাস্কর গৌতমকে শুরু থেকে এই পর্যন্ত সমস্ত ঘটনাটা জানায়। ভাস্করের কথাগুলো শোনার সময়ে গৌতমের অঞ্জনার কথা মনে পড়ে। কাউকে চোখের সামনে মরতে দেখেও বাঁচাতে না পারা যন্ত্রণাটা সে ভালোভাবেই বোঝে, তাই সে ভাস্করকে সাহায্য করতে চায়। সে ভাস্করকে বোঝায় পুলিশ কেসটা কমপ্লিট করার জন্য অস্থির হয়ে আছে। এ সময় ভাস্কর যদি তাদের কাছে স্টেটমেন্ট দেয় তাহলে পুলিশ ফার্দার কোনো ইনভেস্টিগেশন না করেই ভাস্করকেই অপরাধী হিসেবে ফাঁসিয়ে দেবে। মানুষ জানবে ভাস্করই মার্সিকে রেপের পরে খুন করেছে। তাই সে ভাস্করকে কথা দেয় তারা দুজনে মিলে মার্সির আসল খুনিকে খুঁজে বের করবে। গৌতম জানতে চায় ভাস্কর আসল খুনির ব্যাপারে কিছু জানে কিনা। ভাস্কর তাকে সেই ফোন নম্বরটা দেয় যেটা থেকে ভাস্করের কাছে ফোন এসেছিল এবং মার্সির লাশ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিল।
তো গৌতম ভাস্করকে নিয়ে তার এক টেকনিশিয়ান বন্ধুর কাছে যায়। সে ফোন নম্বর ডিটেলস চেক করে জানায় এই নম্বরটা প্রিন্সি মনোরঞ্জিথাম নামের এক মেয়ের নামে রেজিস্টার করা আছে আর তার অ্যাড্রেস এই শহরেই। তাই দুজনে সেই অ্যাড্রেসে গিয়ে প্রিন্সির ফটো দেখিয়ে জানতে পারে প্রিন্সি 1 বছর আগে এখানে থাকতো, এখন আর এখানে থাকে না। সেখান থেকে তারা প্রিন্সির কলেজের অ্যাড্রেস পেয়ে তার কলেজেও যায়। কলেজে গিয়ে জানতে পারে প্রিন্সি পড়াশোনা কন্টিনিউ না করেই চলে গেছে। এখান থেকে একটা এক্সট্রা যেটা জানা যায়, একজন লোক মাঝে মধ্যে প্রিন্সির সাথে দেখা করতে আসতো। তারা ভিজিটিং রেজিস্টার চেক করে সেই লোকটার নাম দেখতে পায়। অ্যান্টন নামের কেউ একজন প্রিন্সির সাথে দেখা করতে আসতো। তাছাড়া অ্যান্টনের ঠিকানা তাদের গ্রামেরই দেওয়া ছিল। এটাতে তারা বেশ অবাক হয়, কিন্তু ভাস্কর অ্যান্টন নামের কাউকেই চিনতে পারে না। তবে অ্যান্টন যেহেতু খ্রিস্টান নাম, তাই তারা ধারণা করে হয়তো চার্চের যাজক তাকে চিনে থাকবে। এই জন্য তারা চার্চে যাজকের কাছে যায়। তারা যাজককে অ্যান্টনের কথা জিজ্ঞেস করতেই যাবে, তখন একজন স্টাফ যাজকের কাছে কিছু পেপারসে সাইন করাতে আসে। তারা যাজককে সাইন করতে দেখেই বিস্মিত হয়ে যায়, কারণ যাজকের নামই ছিল অ্যান্টন। তাই তারা আসল কথাটা গোপন রেখে বলে তারা প্রিন্সি নামের একটা মেয়ের খোঁজ করছে, কারণ তার মোবাইলটা হয়তো কেউ মিসইউজ করছে। এই সময় যাজকের ড্রয়ারে থাকা ফোনটা বেজে ওঠে। গৌতম খেয়াল করে যাজকের টেবিলের ওপরে একটা মোবাইল অলরেডি আছে, তার মানে ড্রয়ারের মোবাইলটা সে সেকেন্ডারি কোনো কাজে ইউজ করে। তো প্রিন্সির কথা ওঠাতে যাজক রাগঢাক না করে বলে এই গ্রামে আসার আগে সে শহরের আরেকটা চার্চের যাজক ছিল, তখন প্রিন্সি সেখানে পড়াশোনা করত। তবে বছর 2 আগে প্রিন্সি মিসিং হয়ে যায়। তো যাজককে আর কিছু জিজ্ঞেস না করে তারা বেরিয়ে যাচ্ছিল। এই সময় তাদের দেয়ালে একটা ফটোর দিকে নজর যায়। চার্চের বাচ্চাদের সাথে যাজকের ফটো ছিল। এছাড়া তাকে রাখা স্পিরিটের বোতলের দিকে ভাস্করের চোখ যায়। মৃত্যুর সময়ে সে মার্সির কাপড় থেকে যে অদ্ভুত স্মেল পেয়েছিল সেটা স্পিরিটের স্মেল ছিল। কথাটা গৌতমকে জানাতেই সে যাজকের কলার চেপে ধরে এই ব্যাপারে জিজ্ঞেস করে। যাজক জানায় মার্সির দুর্ঘটনার সময়ে সে চার্চেই ছিল আর এটার অনেক আই উইটনেস রয়েছে। এছাড়া কিছুদিন ধরে তার ঘুমের সমস্যা হচ্ছিল, তাই সে স্পিরিট খাওয়া ধরেছিল। তাছাড়া সে এটাও জানায় তাকে স্পিরিটের সাপ্লাই দিত মার্সির টিউশন মাস্টার রঘু। রঘু তার কাছে প্রফেসরের চাকরির জন্য সুপারিশ চেয়েছিল। এই জন্য সে রঘুর কাছে ঘুষ হিসেবে টাকা এবং নিয়মিত স্পিরিটের সাপ্লাই চেয়েছিল। তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হলো মার্সির দুর্ঘটনার রাতে সে রঘুকে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে দেখেছিল। তবুও সে পুলিশকে এই ব্যাপারে জানায়নি, কারণ এতে তার স্পিরিটের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তো যাজকের স্বীকারোক্তির পরে গৌতম কলিগদের এই ব্যাপারে জানালে পুলিশ রঘুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এছাড়া তারা রঘুর মোবাইল থেকে মার্সির অনেকগুলো ফটোও পায়, যেগুলো মার্সির বিনা অনুমতিতেই বিভিন্ন সময়ে তোলা হয়েছে। এই জন্য পুলিশের সন্দেহ পুরোপুরি রঘুর ওপরে চলে যায়। রঘুকে গ্রামের সবাই শান্তশিষ্ট ভালো লোক বলে জানত, তাই তাকে অ্যারেস্টের পরে গ্রামবাসী এসে থানার সামনে জড়ো হয়। লকআপে থাকা রঘু পুলিশের কাছে সব অপরাধও স্বীকার করে নেয়। ডিএসপি এতে বেশ অবাক হয়। লাঠির বাড়ি না পড়তেই এত সহজেই সে সব স্বীকার করে নিচ্ছে। তবে ব্যাপারটা না ঘাটিয়ে ডিএসপি বাইরে এসে গ্রামবাসীকে জানায় রঘুকে মার্সির কেসে অ্যারেস্ট করা হয়েছে, এখন জিজ্ঞাসাবাদ চলছে, বাকিটা পরে জানা যাবে। এটা শুনে গ্রামবাসীরা ফিরে যায় আর প্রথমেই মব গ্রুপ রঘুর প্রাইভেট সেন্টারটা ভেঙে গুড়িয়ে দেয়। গ্রামবাসীর ভেতরেও রঘুকে নিয়ে নানান কানাঘুষা শুরু হয়। এরই মধ্যে ভাস্কর বাসা বাড়িটা ছেড়ে দেয় আর রিটায়ারমেন্টের টাকায় একটা নতুন বাড়িতে শিফট করে। যদিও নতুন বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু সবসময় ইস্টারের সামনে থাকার চেয়ে কিছুটা দূরে থাকাটা তাদের জন্য মানসিকভাবে বেটার হবে, তাই এই সিদ্ধান্ত। তবুও রাতে ইস্টার তাদের নতুন বাড়িতে আসে। ইস্টার ইতস্তত করে বলে মার্সির মিসিংয়ের পরের দিন সে পুলিশকে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে। আদৌতে সে ওই রাতে মার্সিকে চার্চে ডাকেইনি। মূলত ওই দিন ইস্টার এবং মার্সির মাঝে ঝগড়া হয়েছিল, কারণ মার্সি তার একটা সিক্রেট জেনে গিয়েছিল। সিক্রেটটা হলো বিয়ের আগে ইস্টার আর রঘুর রিলেশন ছিল। তারা দুজনে বিয়ের স্বপ্ন দেখছিল, কিন্তু দুজনের ধর্ম আলাদা হওয়ায় পরিবার এবং সমাজ তাদের সম্পর্ককে মেনে নেয়নি। এই জন্য তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ের 2 দিন হতে না হতেই ইস্টারের বাবার লোকেরা তাদের ধরে ফেলে এবং রঘুকে মারধর করে ইস্টারকে তুলে নিয়ে যায়। এরপরে ইস্টারের অমতে তার সোলোমনের সাথে বিয়ে হয়। সোলোমন নেশাখোর মাতাল জানার পরেও ইস্টারের বাবা তার সাথে বিয়ে দিয়ে দেয়। তবে ইস্টার কখনোই সোলোমনকে মন থেকে মেনে নিতে পারেনি। সোলোমন মদ খেয়ে মাতাল হয়ে ইস্টারকে অনেক টর্চার করত। এসব সহ্য করতে না পেরে ইস্টার আত্মহত্যারও চেষ্টা করে।
এর কিছুদিনের ভেতরে স্টার জানতে পারে সে প্রেগনেন্ট, তাই সে বাধ্য হয়েই সোলোমনকে মেনে নিয়ে সংসার করার সিদ্ধান্ত নেয়। এরপরে একদিন সোলোমন নেশা করে খুবই অসুস্থ হয়ে পড়ায় স্টার তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন সে সোলোমনের মেডিকেল টেস্ট থেকে জানতে পারে অতিরিক্ত নেশার কারণে সোলোমনের বাবা হবার ক্ষমতা নেই, অর্থাৎ স্টারের গর্ভে জন্মানো সন্তানটা সোলোমনের না, বরং রঘুর। স্টার এই কথাটা কারোর সাথে শেয়ার করে না, এভাবে মুভ অন করে যায়। এরপরে কয়েক বছর কেটে যায়, মার্সিও কিছুটা বড় হয়। একদিন রঘু এই গ্রামে ফিরে আসে। রঘুর সাথে দেখা হলেও স্টার তার কাছে সত্যিটা স্বীকার করে না। তবু রঘু কিভাবে যেন সত্যিটা জেনে যায়। এরপর থেকে সে স্টারকে নানানভাবে বোঝাতে থাকে সে যেন সোলোমনকে ছেড়ে মার্সিকে নিয়ে রঘুর সাথে শিফট করে। কিন্তু একবার তার জন্য রঘুকে অনেক শাস্তি পেতে হয়েছে, তাই স্টার চায় না আবারও রঘুর জীবনে একই সমস্যা নেমে আসুক, তাই সে রঘুকে না করে দেয়। তবে মার্সি নিয়মিত রঘুর প্রাইভেট সেন্টারে পড়তে যেত। রঘু মার্সিকে সবসময় এক্সট্রা কেয়ার করার চেষ্টা করত, সবসময় নিজের মেয়ের মতোই ট্রিট করত। আর এই জন্যই তার ফোনে মার্সির এতগুলো ফটো ছিল। তো একদিন রাতে স্টার রঘুকে টিউশন ফিস দিলে রঘু খুবই আপসেট হয়। নিজের মেয়েকে পড়ানোর জন্য তাকে ফিস দেওয়া হচ্ছে, এটা রঘু মানতেই পারছিল না, তাই স্টারের সাথে তর্কাতর্কি হয়ে যায়। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে মার্সি তাদের ভেতরের কথাবার্তা শুনে ফেলে। সেই থেকে মার্সি স্টারকে ঘেন্না করতে শুরু করে, তার সাথে কথাবার্তাও বন্ধ করে দেয়। স্টার তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তাই উৎসবের দিন রাতে স্টার রঘুর সাথে দেখা করে তাকে বকাঝকা করে বলে সে যেন আর ওদের লাইফে নাক না গলায়। এরপরে আপসেট হয়ে স্টার চার্চে চলে যায়। তো একই কথাগুলো রঘুকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে গৌতমও জানতে পারে। তবে রঘু এক্সট্রা যেটা জানায়, সেদিন রাতে স্টারের সাথে কথা হবার পরে রঘু স্টারের বাড়িতে যায় যাতে সে মার্সিকে বোঝাতে পারে। তবে বারান্দা পর্যন্ত যেতেই তার সাথে সোলোমনের দেখা হয়ে যায়। সোলোমন অস্থির হয়েছিল, সে রঘুকে দেখেই মারতে শুরু করে। তখন রঘু নিজেকে ডিফেন্ড করতে গেলে সোলোমন আচমকা বারান্দা থেকে নিচে পড়ে মরে যায়। তাই মার্সির কেসে রঘু দায়ী না থাকলেও সোলোমনের মৃত্যুর জন্য সে দায়ী। তো গৌতম কথাটা এসে ভাস্করকে জানায় রঘু যেহেতু মার্সিকে খুন করেনি, তাহলে নিশ্চয়ই অন্য কেউ করেছে। গৌতম এই কেসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ভাবার চেষ্টা করে, এতে তার একটা ব্যাপারে খটকা লাগে। তাই সে প্রথমে চার্চের যাজকের কাছে যায় এবং প্রিন্সির বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। যাজক জানায় প্রিন্সির মায়ের অন্য জায়গায় রিলেশন ছিল, আর প্রিন্সি তার মায়ের সেই প্রেমিকের সন্তান। অর্থাৎ এবার দুটো মিসিং কেসেই সেম একটা লিড পাওয়া গেল। এরপরে গৌতম সুভার মায়ের কাছে গিয়ে জানতে চায় সুভা তাদের বায়োলজিক্যাল মেয়ে কিনা। প্রথমে সুভার মা খেপে যায়। তখন গৌতম তাকে ইমোশনালি কানেক্ট করার জন্য বলে আপনার মেয়ে কয়েক বছর ধরে মিসিং, যদি জানতে চান ওর সাথে কি ঘটেছে তাহলে আমাকে সত্যিটা বলুন। তখন সুভার মা স্বীকার করে সুভা তার হাজবেন্ড না, বরং আরেকজনের সন্তান। অর্থাৎ এবার গৌতমের সন্দেহ সত্যি হয়ে গেল। এই কেসগুলোর একটা বিষয় কমন, সেটা হলো প্রত্যেক ভিকটিমই অবৈধ সন্তান। গৌতম ভাস্করকে ডেকে ব্যাপারটা জানাচ্ছিল। তখন তারা টিভি নিউজে শুনতে পায় সেদিন যে কঙ্কাল উদ্ধার করা হয়েছিল সেটা মার্সির না। নিউজ শুনে গৌতম বিস্মিত হয়ে ভাস্করের দিকে তাকায়। তখন ভাস্কর জানায় সেদিন আননোন নম্বর থেকে ফোন করে তাকে মার্সির লাশ পোড়ানোর কথা বললে সে একটা ট্রিক্স খাটায়। যেহেতু সে মেডিকেল স্টাফ, তাই সে এই আইডেন্টিটি ধরে গবেষণার নাম করে প্রথমে 10 থেকে 12 বছর বয়সী একটা বাচ্চার কঙ্কাল ম্যানেজ করে। এরপরে আননোন লোকটাকে ভিডিও কলে মার্সিকে দেখায় ঠিকই, তবে চিতা জ্বালাতেই সে মার্সিকে সরিয়ে নেয় আর কঙ্কালটা চিতায় ছড়িয়ে দেয়। এরপর সে একটা দোকান ভাড়া করে এবং ফ্রিজার কিনে সেখানে মার্সির ডেড বডি লুকিয়ে দেয়। সব শোনার পরে গৌতম টেনশন করে এতক্ষণে অপরাধী নিশ্চয়ই এই নিউজটা পেয়ে গেছে। তার কথা শেষ না হতেই ভাস্করের কাছে আননোন লোকটার ফোন আসে এবং তাকে থ্রেট দিয়ে বলে বেইমানি করার জন্য ভাস্করকে চরম মূল্য দিতে হবে। ফোন কাটার পরে ভাস্কর আর গৌতম ধারণা করে খুনি তাদের ততক্ষণ ক্ষতি করতে পারবে না যতক্ষণ মার্সির লাশ তাদের কাছে আছে। খুনি হয়তো তাদের ভয় দেখাতে নতুন কোনো ভিকটিমকে চুজ করবে। ভাস্কর দিন তারিখ খেয়াল করে দেখে আজকে উৎসবের মেলা আছে, আর খুনি প্রতিবার মেলার দিনকেই টার্গেট করেছে। তাই হয়তো আজ রাতেও সে মেলা থেকে কাউকে কিডন্যাপ করবে। এই জন্য তারা মেলায় গিয়ে সবার ওপরে নজর রাখার প্ল্যান করে। বিকালে ভাস্কর যখন স্কুটার নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল, তখন তার কুকুর জ্যাকিও স্কুটারে উঠে আসে। অনিচ্ছা সত্ত্বেও সে কুকুরটাকে সাথে নিতে বাধ্য হয়। এরপরে সন্ধ্যা থেকেই তারা মেলাতে সবার ওপরে নজর রাখতে থাকে। তারা সন্দেহজনক কয়েকজনকে আটকেও দেয়, তবে এদের ভেতরে কেউই খুনি ছিল না। এভাবে একসময় মেলা শেষ হয়ে গেলেও কেউ কিডন্যাপ না হয় তারা বেশ অবাক হয়। এরই মধ্যে ভাস্করের কাছে
আননোন লোকটার ফোন আসে এবং জানায় সে গৌতমের মেয়ে কায়েলকে তুলে নিয়ে গেছে। কায়েলকে বাঁচাতে চাইলে ভাস্কর যেন রাত 2টোর সময়ে তার বলে দেওয়া জায়গায় মার্সির লাশ নিয়ে যায়। তারা বাধ্য হয়ে খুনির কথা মেনে নেয়। এরপরে তারা ভাস্করের ফ্রিজারে মার্সির লাশ উদ্ধার করতে গেলে দেখে দোকানের শাটারের তালা ভাঙা, আবার ফ্রিজারের ভেতরেও মার্সির ডেড বডি নেই। এতে তারা বেশ চিন্তায় পড়ে যায়। তারা গৌতমের বাড়িতে গেলে দেখে গৌতমের স্ত্রী মেয়ের জন্য খুবই টেনশনে আছে। এই সময় আবারও খুনির ফোন আসলে তারা বুঝে যায় ডেড বডি খুনি গায়েব করেনি, বরং অন্য কেউ গায়েব করেছে। তাদের কাছে মার্সির ডেড বডি নেই, তবুও ভাস্কর খুনির বলে দেওয়া জায়গায় যেতে রাজি হয়। গৌতম ভাস্করের মোবাইলের লাইভ লোকেশন নিজের সাথে শেয়ার করে নেয় আর ভাস্করকে একটা টর্চ লাইট দেয় যাতে রাতের অন্ধকারে সে সিগন্যাল দিতে পারে। তো এরপরে ভাস্কর বাড়ি ফিরে যায় এবং প্রস্তুতি নিতে থাকে। সে একটা কলা গাছ কেটে কাফনে জড়িয়ে সেটাকে এমন গেট আপ দেয় যাতে দেখে মনে হয় এটা মার্সির ডেড বডি। তাছাড়া সে প্র্যাকটিস করে যাতে ডেড বডির নাম করে এটা হস্তান্তরের সময়ে সে খুনিকে ছুরি চালিয়ে ধরাশয়ী করতে পারে। তো সেই মোতাবেক রাতে সে গাড়ি ভাড়া করে খুনির বলে দেওয়া জায়গায় চলে যায়। এবারও সঙ্গী হয় তার কুকুর জ্যাকি। নির্ধারিত জায়গায় গিয়ে দেখে কেউ একজন কাপড়ে নিজের মুখ বেঁধে দাঁড়িয়ে আছে। কাফনে মোড়া কলা গাছটা হস্তান্তরের সময়ে ভাস্কর তাকে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু এতে লাভ হয় না। ভাস্করের মুভমেন্ট খুবই স্লো ছিল, তাই খুনি তাকে ধরে ফেলে এবং মারতে শুরু করে। হাতাহাতির এক পর্যায়ে ভাস্কর খুনির মুখ থেকে কাপড়টা খুলে ফেলে এবং হতভম্ব হয়ে দেখে এটা শুভার বাবা চন্দ্রন, অর্থাৎ এই লোকটাই মার্সির সাথে ওরকম নৃশংস কাজটা করেছে। এদিকে গৌতমও থানায় গিয়ে ইন্সপেক্টরকে বুঝিয়ে ফোর্স নিয়ে লোকেশন ট্র্যাক করে জঙ্গলে চলে এসেছিল, তবে তারা একজ্যাক্ট লোকেশন পাচ্ছিল না। ভাস্কর সুযোগ পেয়ে গাড়ি থেকে টর্চ লাইটটা বের করে আকাশের দিকে লাইট মারে। এতে গৌতমেরা সিগন্যাল পেয়ে ভাস্করের লোকেশন বুঝে যায়। তবে চন্দ্রন ভাস্করকে ছাড়ে না, সে ভাস্করকে মারতে শুরু করে। এক পর্যায়ে নালার ভেতরে তার মাথা চুবিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ভাস্করের কুকুর জ্যাকি সেখানেই ছিল। জ্যাকিকে এক ঝুম বৃষ্টির রাতে ডুবে যাওয়া থেকে ভাস্কর বাঁচিয়ে বাড়ি নিয়ে গিয়েছিল। মানুষ হলে কৃতজ্ঞতা ভুলে যেত, তবে নিরীহ পশুটা সেটা ভোলেনি। মালিকের বিপদ দেখে জ্যাকি চন্দ্রনের উপরে ঝাঁপিয়ে পড়ে। মার্সিকে কিডন্যাপের দিনেও জ্যাকি তাকে খুব জ্বালিয়েছিল। সেই রাগে চন্দ্রন জ্যাকিকে তুলে গাছের ওপরে আছাড় দেয়, এরপরে পাথর দিয়ে জ্যাকিকে মেরে ফেলে। প্রিয় পোষা প্রাণীর মৃত্যু দেখে ভাস্করও খেপে যায়। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ভাস্কর একটা দড়ি পেয়ে চন্দ্রনের গলা পেঁচিয়ে ধরে তাকে দুর্বল করে দেয়। ততক্ষণে পুলিশ এসে চন্দ্রনকে গ্রেফতার করে। কায়েলকেও সুস্থভাবে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় জ্যাকি নিজের লাইফ স্যাক্রিফাইস করে। যাই হোক, থানায় এসে চন্দ্রনকে বেদম মার দেওয়া হয়। এরপরে পুলিশ জানতে পারে সে একটা সাইকোপ্যাথ। নিজের স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো না। পেশায় সে একজন ল্যাব টেকনিশিয়ান। সে অধিকাংশ সময় ক্লিনিকেই কাটিয়ে দেয়। ক্লিনিকে ব্লাড স্যাম্পল দিতে আসা মহিলাদের সে ইচ্ছাকৃতভাবে সিডিউস করে। অন্যদের লাইফে তার অনেক ইন্টারেস্ট। স্কুলে যখন মেডিকেল ক্যাম্পেইন হয় তখন ব্লাড কালেকশনের জন্য তাকেই ডাকা হয়। ব্লাড কালেকশনের সময়েই সে নিজের ভিকটিমদের টার্গেট করে। এরপরে গ্রামের বিভিন্ন মানুষেরা ব্লাড টেস্ট করতে গেলে সে ওদের স্যাম্পলও কালেক্ট করে রাখে। তারপরে বাচ্চাদের সাথে তাদের বাবা মায়ের ডিএনএ মিলিয়ে দেখে কেউ অবৈধ সন্তান আছে কিনা। অবৈধ সন্তান ডিটেক্ট হলেই সে তাকে টার্গেট বানিয়ে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দেয়। এই কাজে সে আলাদা মানসিক প্রশান্তি পায়। তো কৌতূহলবশত তার মেয়ে শুভার ডিএনএ টেস্ট করে জানতে পারে শুভা তার মেয়ে না। এটা জানার পরে চন্দন রাগে ক্ষোভে অন্ধ হয়ে যায়, স্পিরিটের নেশায় বুঁদ হয়ে যায়। তবুও কথাটা সে হজম করতে পারে না। তবে সাইকোপ্যাথরা তো ঠান্ডা মাথায় কাজ করে, তাই উৎসবের মেলার সময়ে সে শুভাকে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানায় তাকে জঘন্যভাবে রেপের পরে হত্যা করে। এটুকু শোনার পরে ডিএসপি আর সহ্য করতে পারে না। সে সাইকোপ্যাথটাকে মারতে শুরু করে। তারপরে জিজ্ঞেস করে মার্সি কোথায়। এ সময় থানায় ভাস্করও উপস্থিত ছিল। সে বলে ওঠে আমি জানি মার্সি কোথায়। এরপর সে পুলিশকে প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলে। যদিও মার্সির লাশটা আর খুঁজে পাওয়া যায় না। ভাস্কর নিজেও জানে না মার্সির লাশ কোথায়। তবে পুলিশ এভিডেন্স হিসেবে ভাস্করের দুটো ফ্রিজ এবং সুটকেসটা নিয়ে যায়। ভাস্কর গ্রামের সবার সামনে দাঁড়িয়ে সব ঘটনা জানায়। সেখানে ইস্টারও ছিল। সে ভাস্করকে নিজের বাবার চোখে দেখত, তাই সে এটা হজম করতে না পেরে ভাস্করকে টেনে থাপ্পড় মেরে দেয়। গৌতম দ্রুত ভাস্করকে উঠিয়ে জিজ্ঞেস করে সে ব্যথা পেয়েছে কিনা। ভাস্কর বলে অবশেষে তার বুক থেকে পাথরটা নেমে গেল, সে একটু শান্তি পাচ্ছে এখন। তো এরপরে ভাস্করকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এর কয়েক মাস পরে ল্যাক অফ এভিডেন্স এবং খুনিকে ধরতে সাহায্য করায় ভাস্করকে ছেড়ে দেওয়া হয়। গৌতম ভাস্করকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়।
এবং বলে সে যেন নিজের ভেতরে কোনো অনুশোচনা না রাখে। আর যাই হোক, অন্তত তার জন্য খুনি ধরা পড়েছে। তো ভাস্কর বাড়ির ভেতরে গিয়ে আনন্দের সাথে দেখা করে। ততদিনে রাহুলও কোমা থেকে জেগে উঠে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। ইস্টার মাঝে মধ্যে এসে রাহুলের সাথে দেখা করে যায়। আজও ইস্টার আসে, তবে রাহুলের সাথে দেখা করেই চলে যায়। আনন্দী বা ভাস্কর কারোর সাথেই কথা বলে না। এত সব কিছুর মাঝে তখনও একটা জিনিস অমীমাংসিত রয়ে গিয়েছিল, মার্সির ডেড বডিটা আসলে কে সরালো। একটু পরে আনন্দী বাগানের ফুল গাছগুলোতে পানি দেবার সময়ে রাহুল এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। পুরো দুনিয়ায় রাহুলই একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী। সে আনন্দীকে এখানে মার্সির লাশ লুকাতে দেখেছিল। হ্যাঁ, সেদিন আনন্দী সবার অগোচরে শাটারের তালা ভেঙে ফ্রিজার থেকে লাশ তুলে এনে বাগানে পুঁতে দিয়েছিল, যাতে পুলিশ লাশ খুঁজে না পায়। আর লাশ খুঁজে না পেলে ভাস্করের ওপরেও কোনো অভিযোগ টিকবে না। তবে যে সময় আনন্দী লাশ লুকাচ্ছিল তখন রাহুলের সেন্স ফিরে আসে। সে ঘরের ভেতর থেকে নানির লাশ লুকানোর দৃশ্য দেখতে পায়। এখন সেখানে সুন্দর ফুলে ছেয়ে গেছে, যেন মার্সির শরীর থেকে পুষ্টি গ্রহণ করে ফুলগুলো হেসে হেসে পুরো মানুষ জাতিকে তাচ্ছিল্য করছে। যাই হোক দর্শক, অপরাধ যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন, একটা না একটা এভিডেন্স ঠিকই রয়ে যায়। আনন্দী নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে নাতির কাছে ভিলেন হয়ে গেল। কে জানে, হয়তো একদিন রাহুল এই চরম সত্যটা এক্সপোজ করে দিতেও পারে। তাই আমাদের কর্ম কখনো পিছু ছাড়ে না। সত্যকে লুকানো না, বরং সত্যকে মেনে নেবার মাঝেই রয়েছে আসল মুক্তি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।